তারপর ধীরে ধীরে নির্মল কাকুর কবরের দিকে কিছু একটা করতে যাবে, ঠিক তখনই কালা ঝাঁপিয়ে পড়ল ওটার ওপর। এমন ভয়ঙ্কর লড়াই আমি জীবনে দেখিনি। কুকুরটা প্রাণপণ লড়াই করছে সেই অবয়বটার সাথে, আর সেই অমানুষিক সত্তা তাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 416 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা, তবে এই দুটো ঘটনাই আমাদেরকে জোগাড় করে দিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। উন্মেষ আমাদের এর আগে বহু ঘটনা পাঠিয়েছে এবং সেই সব ঘটনা তোমরা প্রত্যেকেই ভালোবাসা দিয়েছ। উন্মেষ এই অবধি আমাদেরকে কটা ঘটনা পাঠিয়েছে সত্যি কথা বলতে আমি গোনাই ভুলে গেছি, তাই আর গুনছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 416 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আজকের এই প্রথম ঘটনাটা যার থেকে জোগাড় করেছি সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, তবে একটা কাল্পনিক নাম দিয়ে ঘটনাটা লিখছি। আমার নাম প্রবোধ। ঘটনাটা প্রায় 20 বছর আগের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। আজও সেই রাতগুলোর কথা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। আমাদের গ্রামের এক প্রান্তে থাকতেন নির্মল কাকু। বয়স ছিল প্রায় 70-এর কাছাকাছি। স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছিল। তার একমাত্র ছেলে কলকাতায় চাকরি করত, তাই বেশিরভাগ সময় তিনি একাই থাকতেন। তবে তিনি একেবারে একা ছিলেন না। তার সঙ্গী ছিল এক বিশাল কালো জার্মান শেফার্ড কুকুর। তার নাম ছিল কালা। কালা আর নির্মল কাকুর সম্পর্ক ছিল অবিশ্বাস্য। গ্রামের সবাই বলতো মানুষ আর পশুর মধ্যে বন্ধুত্ব খুবই দেখা যায়, কিন্তু নির্মল কাকু আর তার কুকুরের সাথে সম্পর্কটা ছিল খুবই অদ্ভুত। নির্মল কাকু কালাকে এমনভাবে ভালোবাসতেন যেন সে তার নিজের ছেলে। নির্মল কাকু যেখানে যেতেন কালা সেখানেই যেত। সকালে মাঠে, বিকেলে বাজারে, এমনকি মন্দিরেও। রাতে ঘুমানোর সময় কালা দরজার সামনে শুয়ে পাহারা দিত। কেউ যদি নির্মল কাকুর বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে কথা বলতো কালা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেত। গ্রামের লোকজন তাকে ভয়ও করত, আবার ভালোবাসত। একদিন শীতের শেষে নির্মল কাকু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন জ্বর চলল, ডাক্তার এলেন, ওষুধ দিলেন, কিন্তু বয়সের ভারে শরীর আর সাড়া দিল না। এক গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর পেয়ে ছেলে কলকাতা থেকে এলো। সারা গ্রাম শোকাহত, কিন্তু সবচেয়ে অদ্ভুত আচরণ করেছিল কালা। মৃতদেহের পাশে বসেছিল সে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। কেউ তাকে সরাতে পারছিল না। শেষ পর্যন্ত সৎকারের জন্যে মৃতদেহ নিয়ে যাওয়া হলে কালাও পিছু নিল। গ্রামের পুরনো কবরস্থানের পাশে নির্মল কাকুর দেহ দাহ করা হলো, কেননা নির্মল কাকু ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। সেই দিন সন্ধ্যা থেকে কালা নির্মল কাকুর কবরের ওপরেই বসে রইল। সবাই ভেবেছিল সে কিছুক্ষণ পরে চলে আসবে, কিন্তু সে এলো না। দিন গড়িয়ে রাত হয়ে গেল। পরদিন সকালেও দেখা গেল সে সেই কবরের ওপরেই বসে আছে। তারপর আরও একদিন, দুদিন, বৃষ্টি হলো, শীত পড়ল, কুয়াশা নামল। কালা কবর ছেড়ে এক পাও নড়ল না। গ্রামের মানুষ তাকে খাবার দিয়ে আসত। সে সামান্য খেত, তারপর আবার কবরের ওপর গিয়ে বসত। বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায়। এমন সময় গ্রামের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাতে কবরস্থানের দিক থেকে কুকুরের গর্জন শোনা যেত। সাধারণ ডাক নয়, মনে হতো যেন কারোর সঙ্গে লড়াই করছে, কখনো আবার কাঁদছে। এমন এক কান্না শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। এক রাতে আমার বন্ধু সুমন বাড়ি ফিরছিল। সময় প্রায় 11:30।
কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল প্রয়াত নির্মল কাকুর কুকুর কালা তার কবরের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সে একা নয়, কবরের উল্টো দিকে দাঁড়িয়ে আছে একটা কালো লম্বা অবয়ব, অস্বাভাবিক রোগা, মাথা নিচু। সুমন ভেবেছিল হয়তো কেউ এসেছে, কিন্তু পর মুহূর্তেই ছায়াটা যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সুমন দৌড়ে বাড়ি চলে আসে। পরদিন সে আমাদের সমস্ত কথা বলে। আমরা তার কথা শুনে হাসাহাসি করলাম, ভাবলাম হয়তো সে ভুল দেখেছে। গ্রামের লোকেরাও ভাবতে শুরু করলো যে কবরখানার দিক থেকে যে কুকুরের ডাক আসে সেটা নিশ্চয়ই কালার, আর রাতের দিকে কেউ যদি কবরখানায় ঢোকে তাহলে সে তাদেরকে দেখে চিৎকার চেঁচামেচি করে। সুমনের কথা শুনে আমিও হেসেছিলাম, কিন্তু কয়েকদিন পর আমার নিজের সঙ্গে যা ঘটল সেটা ভারী অদ্ভুত। সেদিন রাতে আমি এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। চাঁদহীন রাত, চারিদিকে কুয়াশা। কবরস্থানের কাছাকাছি পৌঁছে হঠাৎ কালার গর্জন শুনলাম। ওর চিৎকারের শব্দ শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম। তারপর দেখলাম কালা কবরের ওপর দাঁড়িয়ে আছে, তার সমস্ত লোম খাড়া। সে কবরের সামনের অন্ধকারের দিকে তাকিয়ে গর্জন করছে। আমি চোখ কুঁচকে তাকালাম। অন্ধকারের মধ্যে সত্যি কিছু একটা দেখা গেল, কিছু একটা আছে, একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, কিন্তু সেটা মানুষের মতো, কিন্তু মনে হচ্ছিল শরীরের হাড়গোড় ঠিক নেই। ছায়াটা কবরের কাছে পৌঁছতেই কালা হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল ওটার দিকে। আর এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে দৌড় দিলাম। সেই রাতের পর কয়েকদিন জ্বরে ভুগেছিলাম, কিন্তু ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল। এই ঘটনার প্রায় এক সপ্তাহ পরে নির্মল কাকুর ছেলে প্রদীপ গ্রামে এলো। সে সিদ্ধান্ত নিল যে তার এখন গ্রামে এসে কোনো লাভ নেই, তাই বাড়িটা সে বিক্রি করে দেবে। তাই কিছুদিন সে গ্রামের বাড়িতেই থাকবে। প্রথম রাতের ঘটনা, রাত প্রায় 2টো। হঠাৎ প্রদীপ শুনতে পায় তার ঘরের দরজায় আঁচড়ানোর শব্দ। কেউ যেন নখ দিয়ে তার ঘরের দরজা আঁচড়াচ্ছে। প্রদীপ ভেবেছিল কালা এসেছে। দরজা খুলতেই দেখে সত্যিই কালা দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে প্রদীপের সারা শরীরের রক্ত হিম হয়ে যায়। পুরো শরীর ভেজা কাদায় ঢাকা, পা থেকে মাটি ঝরছে, নাকে মুখে লেগে আছে স্যাঁতস্যাঁতে মাটি, যেন অনেকক্ষণ ধরে কোথাও সে খোঁড়াখুঁড়ি করেছে। প্রদীপ অবাক হয়ে তাকে বলল, কালা, তুই এখানে? কালা কোনো শব্দ করল না, শুধু ঘরে ঢুকে চুপচাপ একটা কোণায় বসে পড়ল। তার চোখ দুটো যেন অদ্ভুতভাবে জ্বলছিল, যেন দুটো আগুনের গোলা। সেই রাতেই প্রদীপ এক দুঃস্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল তার বাবা কফিনের ভেতরে শুয়ে আছেন, আর কফিনের ঢাকনার বাইরে কেউ আঁচড়াচ্ছে। হঠাৎ তার বাবার মৃতদেহ চোখ খুলে বলল, ওকে আটকাস না, ও আমাকে রক্ষা করছে। চিৎকার করে ঘুম ভাঙল প্রদীপের। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরের দিন সকালে এসে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে কবরস্থানে গেল। সেখানে গিয়ে সবাই স্তব্ধ। কবর খোঁড়া, মাটির একটা বড় অংশ সরে গেছে। নিচে কাঠের কফিনের বাক্সের এক পাশ ভাঙা। মনে হচ্ছে কেউ ভেতর থেকে অথবা বাইরে থেকে সেটা ভেঙেছে। সবাই আতঙ্কিত, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কবরের আশেপাশে মানুষের পায়ের ছাপ নেই, শুধু আছে একটা কুকুরের পায়ের ছাপ, কালার পায়ের ছাপ। পুলিশ এলো, তদন্ত হলো, কোনো ফল পাওয়া গেল না। কোনো কুকুর এমন ঘটনা ঘটাতেই পারে না। তবে এই ঘটনার পর থেকে কালা প্রায়ই রাতে বাড়ির দরজায় এসে বসে থাকত। তার চোখে সবসময় এক অদ্ভুত সতর্কতা, যেন সে কোনো ভয়ঙ্কর বিপদ টের পাচ্ছে। তারপর এলো সেই রাত, যে রাত আমার জীবন বদলে দিয়েছিল। সেই দিন প্রচণ্ড ঝড় হচ্ছিল, বজ্রপাত সঙ্গে প্রবল বৃষ্টি।
রাত প্রায় 3টে। হঠাৎ গ্রামের কয়েকজনের চিৎকারে আমার ঘুম ভাঙল। আমি বাইরে বেরিয়ে দেখি 3-4 জন লোক আর আমার এক বন্ধু রতন আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তারা সকলেই চিৎকার করে বলল, তাড়াতাড়ি আয়, আমরা কবরস্থানের দিকে যাচ্ছি। বলে তারা দৌড়াতে গেলে আমি তাদেরকে চিৎকার করে বলি, আরে দাঁড়া দাঁড়া, আমিও যাচ্ছি তোদের সাথে। এই বলে আমিও গেলাম। আমরা মোট 5 জন। বৃষ্টির মধ্যে টর্চের আলো কাঁপছে। কবরস্থানে পৌঁছে দেখি কালা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সেই কবরের ওপর নয়, সে দাঁড়িয়ে আছে কবরের সামনে, আর তার সামনে একটা মানুষ। তবে সত্যি কি মানুষ, নাকি মানুষের মতো কিছু? সে এক বিকট চেহারা। সেই লম্বা কালো অবয়বটাকে দেখে সেখানে উপস্থিত 3 জন ভয়ে দৌড়ে পালিয়ে গেল। দাঁড়িয়ে রইল আমি আর আমার বন্ধু রতন। সেই অবয়বটা কবর থেকে বেরিয়ে আসছে। আমরা দুজন ভয়ে জমে গিয়েছিলাম। হঠাৎ সেই অবয়বটা গলা থেকে এক অদ্ভুত শব্দ বার করল। তারপর ধীরে ধীরে নির্মল কাকুর কবরের দিকে কিছু একটা করতে যাবে, ঠিক তখনই কালা ঝাঁপিয়ে পড়ল ওটার ওপর। এমন ভয়ঙ্কর লড়াই আমি জীবনে দেখিনি। কুকুরটা প্রাণপণ লড়াই করছে সেই অবয়বটার সাথে, আর সেই অমানুষিক সত্তা তাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছে। জায়গাটা অন্ধকার থাকায় আমি তাদেরকে ঠিক মতো দেখতে পাচ্ছি না, কিন্তু বজ্রপাতের কয়েক সেকেন্ডের আলোয় বারবার দৃশ্যটা স্পষ্ট হচ্ছিল, আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। একসময় দুজনেই কাদার মধ্যে গড়িয়ে পড়ে। তারপর হঠাৎ এক প্রচণ্ড জোরে বজ্রপাতের সাথে সমস্ত দিক নিস্তব্ধ। সেই অবয়বটাকেও দেখতে পেলাম না, আর কালাও কোথাও নেই। শুধু চারিদিকে কাদা আর ছিন্ন ভিন্ন মাটির দাগ। আমরা দুজনেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। অনেক খোঁজ করা হলো, কিন্তু কোনো চিহ্নই পাওয়া গেল না। পরের দিন সকালে কবরের পাশের মাটির নিচে একটা জিনিস পাওয়া গেল। কালার গলার পুরনো লোহার কলার, আর তার পাশে নির্মল কাকুর ব্যবহৃত একটা রূপোর লকেট। তবে কালার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই রাতের ঘটনাস্থলের অনেক দূর থেকে, কিন্তু কেন তার ব্যাখ্যা পাওয়া যায়নি। কেউ বুঝতে পারল না কি হয়েছিল, কিন্তু সেই ঘটনার পর আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কবর আর খোঁড়া হয়নি। রাতের সেই কুকুরের গর্জন থেমে গিয়েছিল। গ্রাম আবার শান্ত হয়ে উঠল। বহু বছর কেটে গেছে, কিন্তু গ্রামের কয়েকজন বৃদ্ধ তখনও একটা কথা বলতেন, আর আজও বলেন। নির্মল কাকার মৃত্যুর পরে কোনো অশুভ শক্তি তার মৃতদেহকে ব্যবহার করে ফিরে আসতে চাইছিল। হয়তো কোনো জিন বা কোনো অপদেবতা, হয়তো কোনো অশান্ত আত্মা। আর কালা সেটা বুঝতে পেরেছিল। সে কবর পাহারা দিচ্ছিল শুধু তার প্রভুর স্মৃতিকে রক্ষা করার জন্যে নয়, সে পাহারা দিচ্ছিল এমন কিছু যা বাইরে বেরোলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেত। শেষ রাতে সে নিজের প্রাণ দিয়েও সেই অশুভ শক্তিকে থামিয়ে দিয়েছিল। কালাকে তার মনিবের পাশেই কবর দেওয়া হয়েছিল। আজও বর্ষার ঝোড়ো রাতে গ্রামের লোকেরা দাবি করে কবরস্থানের দিকে মাঝে মাঝে একটা কালো কুকুরকে দেখা যায়। সে কাউকে কিচ্ছু করে না, চেঁচায় না, সে নীরবে দাঁড়িয়ে থাকে। চোখ দুটো শুধু হলুদ আগুনের মতো জ্বলতে থাকে তার। কেউ কাছে যেতে পারে না বা কাছে যাওয়ার সাহসও করে না। তবে গ্রামের মানুষ বিশ্বাস করে কালা মরেনি, অথবা হয়তো মরেও তার দায়িত্ব শেষ হয়নি। কারণ কিছু ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না, আর কিছু অনুগত্য কবরের মাটির নিচে চাপা পড়ে থাকে না। সেগুলো অন্ধকার ভেদ করে ফিরে আসে আর বেঁচে থাকে চিরকাল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে। তবে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক।
কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে জয়েন করে যাও আমাদের ছোট্ট পরিবারে যারা আমাদের চ্যানেল নতুন শুনছো। আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। চলে যাব আজকের উন্মেষেরই পাঠানো দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটা উন্মেষ যার থেকে জোগাড় করেছে তার নাম প্রেরণা তামাং, এবং তার জবানিতেই উন্মেষ আমাদের ঘটনাটা লিখে পাঠিয়েছে। শুরু করছি আজকের প্রেতপক্ষের 416 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা। আমার নাম প্রেরণা তামাং, বয়স 42। উত্তরবঙ্গের কালিম্পং জেলার এক পাহাড়ি গ্রামের মানুষ আমি। গত 15 বছর ধরে লাভা থেকে ঋষভ যাওয়ার জঙ্গলের রাস্তার ধারে আমার একটা ছোট্ট খাবারের দোকান আছে, মেঘবাড়ি ফুড কর্নার। পাহাড়ে যারা ঘুরতে আসে, ট্রেকার, ড্রাইভার, বন দপ্তরের কর্মী, তাদের কাছে আমার দোকানের গরম গরম চিকেন স্টু, তিব্বতী নুডলস আর ধোঁয়া ওঠা মাংসের ঝোল বেশ বিখ্যাত। আমি ছোটবেলা থেকেই ভূত প্রেতে বিশ্বাস করতাম না। পাহাড়ের লোকেরা নানান গল্প বলে, জঙ্গলের কান্নার আওয়াজ, ডাউহিলের ভূত, কুয়াশার মধ্যে ছায়া, পথ হারানো আত্মা, এসব আমার কাছে ছিল নিছক কুসংস্কার। কিন্তু আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের জীবনের ঘটনা। একটা ঘটনা যার পর থেকে রাত নাবলে আমিও আজও দোকানের পেছনের ঘরটায় একা ঢুকি না। সময়টা ছিল 2002 সালের ডিসেম্বর মাস। সেদিন সকাল থেকেই পাহাড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল। দুপুরের পর থেকেই রাস্তা ফাঁকা হয়ে যায়। রাত 9টার মধ্যে আমি দোকান গুটিয়ে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বাইরে তখন কুয়াশা এত ঘন যে দোকানের সামনে 10 হাত দূরের রাস্তাও দেখা যাচ্ছিল না। আমি চুলার আগুন নিভিয়ে দরজায় তালা লাগাতে যাব, ঠিক তখনই আমার দরজায় 3 বার ঠক ঠক আওয়াজ হলো। দরজায় 3 বার জোরে ধাক্কা পড়ল। আমি অবাক হয়ে গেলাম, এত রাতে এই আবহাওয়ায়। দরজা খুলতেই বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে 2জন মানুষ। তাদের পরনে পুরনো ট্রেকিং জ্যাকেট, সমস্ত কাপড় কাদায় ভেজা, মুখগুলো ফ্যাকাশে অদ্ভুত রকম সাদা, যেন রক্তের এক ফোঁটাও শরীরে নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা আমি লক্ষ্য করলাম, তাদের চোখের সাদা অংশ ছিল না, পুরো চোখটাই কুচকুচে কালো। এরা কারা? 2জন চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। আমার গলা শুকিয়ে গেল। তাদের মধ্যে একজন আমার দিকে এগিয়ে এসে বলল, খাবার পাবো? গলাটা ছিল অদ্ভুত, যেন বহুদিন কারোর সাথে কথা বলেনি। আমি কাঁপা গলায় বললাম, কি খাবেন? আমার দোকান তো বন্ধ। লোকটা হাসল। তার দাঁতগুলো অস্বাভাবিক লম্বা। সে উত্তর দিল, মাংস খাবো। আমি বললাম, মাংস নেই, সব শেষ হয়ে গেছে। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা কাত করল। তার মাথা কাত করার ধরনটা অদ্ভুত, যেন আমার কথা শুনে অবাক হয়েছে। সে বলল, নেই তাই না? ভালো করে দেখে এসো। আমি বললাম, আমি জানি মাংস নেই। লোকটা এবার এমনভাবে হাসলো যে আমার শরীর কেঁপে উঠল। তারপর সে বলল, তোমার পেছনের গুদামে কি আছে? তোমার পেছনের গুদামে মাংস আছে। আমার দোকানের পেছনে একটা ছোট্ট স্টোর রুম ছিল ঠিকই, সেখানে আলু, পেঁয়াজ, শুকনো কাঠ রাখা হতো। আমি নিশ্চিত ছিলাম যে সেখানে কোনো মুরগি বা পাঁঠা, কোনো মাংস নেই। অবাক হলাম এটা ভেবে, এই লোকটা জানলো কি করে যে ওই স্টোর রুমে আমি মাংস রাখি। আমি নিশ্চিত ছিলাম যে সেখানে কোনো মাংস নেই, তবু কেমন একটা অদৃশ্য চাপে পড়ে টর্চ হাতে স্টোর রুমের দিকে এগোলাম। দরজা খুলতেই ঠান্ডা একটা বাতাস মুখে এসে লাগলো, যেন ফ্রিজারের দরজা খুলেছি। স্টোর রুমে ঢুকতেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বড় নীল ত্রিপল ঢাকা বস্তা পড়ে আছে। আমি তো ওই বস্তা ওখানে রাখিনি। টর্চের আলো ফেলতেই বুক ধড়ফড় করতে লাগলো।
বস্তার নিচে কালচে রঙের তরল জমে আছে। আমি ধীরে ধীরে ত্রিপল সরালাম। তারপর আমার মুখ দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। বস্তার ভেতরে একজন মানুষের মৃতদেহ, একজন যুবক, বয়স 30-এর বেশি নয়, ট্রেকিং পোশাক পরা, শরীর ঠান্ডায় শক্ত হয়ে গেছে, চোখ দুটো পুরো খোলা, মুখে জমাট আতঙ্ক। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা সে দেখার জন্য তৈরি ছিল না। আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর ছুটে দোকানের দিকে ফিরে এলাম। দুজন লোক তখনও সেখানে বসে আছে, চুপচাপ, নড়ছে না। জানি না তাদেরকে বলা উচিত ছিল কিনা, কিন্তু আমি তাদের কাঁপা গলায় বললাম, ওখানে একটা লাশ পড়ে আছে। কে আনলো এটা? আমি জানি না। দুজন একসঙ্গে আমার দিকে তাকালো, তারপর বললাম না তুমি গিয়ে দেখো, মাংস পাবেই। আরে সেটাই তো মাংস। আমার মাথা ঘুরতে লাগলো। আমি দরজার দিকে দৌড় দিতে চাইলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে টেনে ধরে রাখলো। সেই লোকটা ধীরে ধীরে টেবিলের ওপর একটা বিশাল ছুরি রাখলো। ছুরির ধার চকচক করছে। তারপর সে বলল, আমরা ক্ষুধার্ত, অনেকদিন পর রান্না করা মাংস খাবো, আমাদের খুব খিদে। আমার মনে হলো আমি যদি তাদের কথা না মানি তাহলে পরের মৃতদেহটা আমারই হবে। তবে যে ছুরিটা তারা আমাকে দেখিয়েছিল, সেই ছুরিটা আমি লক্ষ্য করেছিলাম, তাতে রক্তের ছোপ ছোপ দাগ লাগা। তাহলে কি এরাই সেই যুবকটাকে খুন করেছে? এরা কি মানুষ নাকি কোনো পিশাচ? সেটা বুঝতে পারছিলাম না। এরপর কিভাবে আমি রান্না শুরু করেছিলাম আজও ঠিক মনে নেই। মনে হয় আমি নিজের ইচ্ছায় কিছু করিনি, যেন কেউ আমাকে নিয়ন্ত্রণ করছিল। আমি যন্ত্রের মতো স্টোর রুমে ফিরে গেলাম, লাশটাকে টেনে আনলাম, ছুরি তুললাম, আর তারপর আমার কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে অদ্ভুত পোড়া গন্ধ, পোড়া চামড়ার গন্ধ, যার সঙ্গে মিশে আছে রক্তের গন্ধ, যা কোনো দিনও ভুলতে পারবো না। রান্না শেষ হতে প্রায় 1 ঘন্টা লেগেছিল। 2টো থালা সাজিয়ে তাদের সামনে রাখলাম। তারা খেতে শুরু করলো, কিন্তু সেটা কোনো মানুষের খাওয়া ছিল না। তারা মাংস ছিঁড়ে ছিঁড়ে গোগ্রাসে গিলছিল। কখনো হাড় ভাঙার শব্দ আসছিল, কখনো গড় গড় আওয়াজ। আমি তাদের খাওয়া নিজের চোখে দেখিনি। আমি অন্যদিকে ফিরে চুপচাপ বসেছিলাম। কখনো কখনো আমার মনে হচ্ছিল তারা খাওয়ার সময় হো হো করে হাসছে। আমি দোকানের কোণে দাঁড়িয়ে কাঁপছিলাম। হঠাৎ দেখলাম তাদের দুজনের মধ্যে একজন মুখ তুলে আমার দিকে তাকালো। সে আমাকে বলল, এই, স্বাদ ভালো হয়েছে, অনেকদিন পর এমন রান্না খেলাম। খাওয়া শেষ হলে লোকটা পকেট থেকে একটা জিনিস বের করে টেবিলে রাখলো। আমি ভেবেছিলাম টাকা, কিন্তু দেখলাম সেটা কোনো টাকা নয়, একটা রূপোর কয়েন। কয়েনের গায়ে অদ্ভুত কিছু খোদাই করা। লোকটা বলল, তোমার পুরস্কার। এরপর সেই দুজন খাওয়া দাওয়া শেষ করে দরজা দিয়ে বেরিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি তারপর দোকান বন্ধ করে দৌড়ে গ্রামে ফিরে গিয়েছিলাম। পরদিন সকালে গ্রাম প্রধান, আমার পরিচিত একজন বনরক্ষী আর আরও কয়েকজনকে নিয়ে দোকানে এলাম। তাদের সব কথা খুলে বললাম। কেউ আমার কথা বিশ্বাস করছিল না, কিন্তু সেই রূপোর কয়েনটা দেখে সবাই চুপ হয়ে গেল, কারণ সেই কয়েনটা অনেক পুরনো। তারপর আমি তাদেরকে নিয়ে স্টোর রুমে গেলাম। বস্তাটা এখনো আছে। তারপর সেই বস্তাটা খুলতেই বেরিয়ে পড়ল সেই যুবকের মৃতদেহ। তার শরীরে একটাও কাটার দাগ নেই, কেউ যেন তাকে স্পর্শই করেনি। আমি স্তব্ধ। তাহলে গতকাল রাতে ওই নরখাদকদের জন্যে আমি কি রান্না করেছিলাম? কি খেয়েছিল ওরা? পুলিশ এলো, তদন্ত শুরু হলো। মৃত যুবকের নামও জানা গেল। তার ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি পাওয়া গিয়েছিল। ডায়েরিতে লেখা ছিল এক গুহার কথা। বিশেষ কিছু কারণে সেই গুহার নাম আমি এখানে উল্লেখ করতে পারবো না,
কিন্তু আমার সঙ্গে যে বৃদ্ধরা এসেছিলেন তারা সেই গুহার নামটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেল। কারণ এটা একটা পুরনো কিংবদন্তি। বলা হয় ব্রিটিশ আমলে কয়েকজন ইংরেজ অভিযাত্রী ওই গুহায় ঢুকে আর ফেরেনি। পরে যারা খুঁজতে গিয়েছিল তারাও নিখোঁজ। লোকেরা বলতো ওই গুহায় থাকে ক্ষুধার রাজা। স্থানীয় ভাষায় একজন বৃদ্ধ বলে উঠল, ডিফোগ নাংলা ট্রৈজি গ্যালপজুগিয়াত, অর্থাৎ ওই গুহায় থাকে এক ক্ষুধার রাজা, এক ভয়ঙ্কর অপদেবতা যে মৃতদেহ খায়, মানুষের ওপর ভর করে আর তাদেরকেও অপদেবতা বানিয়ে তোলে, জীবিত মানুষকে তার শিকার বানায়। সেই মৃত ছেলেটি হয়তো সেই গুহার খোঁজেই এসেছিল। ডায়েরিতে বারবার একটা কথা লেখা ছিল, ওরা মানুষ নয়, ওরা ক্ষুধার্ত, ওদের চোখ কালো। সেদিনের পর 3 বছর কেটে গেছে। আমার দোকান আজও আছে। লোকজন আসে, খায়, গল্প করে, হাসে। কেউ জানে না এক শীতের রাতে এই দোকানের চুলোর সামনে দাঁড়িয়ে আমি এমন এক ভোজ রান্না করেছিলাম বা করিনি আমি জানি না, যার অতিথিরা মানুষ ছিল না। আজও মাঝরাতে কখনো কখনো দোকান বন্ধ করার সময় কুয়াশার মধ্যে আমি দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখি। তারা ভেতরে আসে না, শুধু দূর থেকে তাকিয়ে থাকে, তারপর কুয়াশার মধ্যেই মিলিয়ে যায়। আমি কি ভুল দেখি নাকি ঠিক সেটা আমার জানা নেই। হয়তো পাহাড়ের গভীরে কোথাও এখনো এমন কিছু আছে যার ক্ষুধা কোনো দিন মেটে না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। উন্মেষ আমাদের দুটো দুর্দান্ত ঘটনা উপহার দিল। আবারও উন্মেষকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তুমি আমাদের দুর্দান্ত ঘটনা জোগাড় করে দাও। এটাও একটা দারুণ ঘটনা আমরা তোমার কাছ থেকে পেলাম। যারা ঘটনাটা শুনলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো। আর চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টুম্পা সহদেব। বাবাই দাস লিখেছে, দাদা খুব সুন্দর ঘটনা, গরমে আমার শরীর প্রচন্ড অস্থির করে, আমার শরীরটা খারাপ দাদা ভাই, নিজের খেয়াল রেখো বাবাই। এই গরমে সত্যি সবার শরীরই ভীষণই খারাপ করছে, সবাই এখন বৃষ্টির অপেক্ষায়, তুমি নিজের খেয়াল রেখো। কমেন্ট করেছে নন্দিতা পাল, শ্রেয়শ্রী বড়ুয়া, রিজুজ লাইভ, শান্তার দুনিয়া @RDNO2G লিখেছে যাকে বলে মারাত্মক ঘটনা, পুরো ক্লাসিক ঘটনা। শান্তার দুনিয়া লিখেছে, ও আমার রাজদা ভাই, 414 নম্বর এপিসোডের তোমার মুখের ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য চলে এলাম। তুমি কেমন আছো? আমি মধ্যম গ্রাম থেকে শুনছি। আমার দাদা ভাইয়ের শরীর খুব খারাপ, ভীষণ অসুস্থ। ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমার দাদা ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি। এই সবকটা কমেন্টই এসছিল উত্তরবঙ্গের প্রত্যন্ত চা বাগানের ব্রিটিশ বাংলোতে রহস্যময় ছায়ামূর্তির ঘটনা প্রেতপক্ষের 414 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।